হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা কুটির। সবাইকে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে কিন্তু আজকের ক্লাস আমরা শুরু করব। এবং পুজোর সময় বেশ কিছুটা সময় আমি তোমাদের জন্য কোনো ভিডিও ছেড়ে উঠতে পারিনি, তার আগে বিশেষ একটা কারণের জন্য এবং তার মাঝে পুজো আবার পড়ে যাওয়াতে হয়তো একটু গ্যাপিং হয়ে গেছে। তোমরা অনেকটাই ধৈর্য ধরেছো, কিন্তু আর ধৈর্য ধরার দরকার নেই, কারণ আমি আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। এবং আজকের ভিডিও কিন্তু হতে চলেছে আমাদের যে লাস্ট চ্যাপ্টারটা রয়েছে এবং মশলার উপরে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় নিয়ে। কিন্তু তার আগে তোমাদের জন্য এই চ্যাপ্টারের বিশেষ কিছু শূন্যস্থান পূরণ, সেগুলো কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেব প্রথমে। এবং এই ভিডিওগুলো চলাকালীন এই চ্যাপ্টারের উপর যে কটা ভিডিও হবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমাদের জন্য থাকবে এরকমই কিছু শূন্যস্থান পূরণ বলতে পারো বা সঠিক উত্তর বেছে লেখো বলতে পারো, যেগুলো তোমাদের প্রশ্নে এসে থাকে সাধারণত পরীক্ষাতে। তো দেখো, তোমাদের স্ক্রিনেই ফুটে উঠছে আমার আজকের বাছাই করা কয়েকটা শূন্যস্থান পূরণ। অবশ্যই উত্তরগুলো আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো, তাই তোমরা খাতা পেন নিয়ে বসো এবং নোট ডাউন করে নিতে একদম ভুলো না। চলো তাহলে স্ক্রিনটা দেখে নিই। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 11টা শূন্যস্থান পূরণ কিন্তু তোমাদের সামনে রয়েছে। তোমরা সঙ্গে সঙ্গে দেখার সাথে সাথে শূন্যস্থান পূরণগুলো টুকে নাও এবং নিজেরা করার চেষ্টা করো, কারণ বারবার বলছি চ্যাপ্টারটা পড়ার কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে। তাই চ্যাপ্টারটা ভালো করে পড়ে শূন্যস্থান পূরণগুলো দেখো তো তোমরা করতে পারছো কি না। যদি না পারো কোনো অসুবিধা নেই, কারণ আমি এখনই তোমাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরটা বলে দেব। প্রথম যেমন প্রশ্নটাই রয়েছে, শূন্যস্থানটাই রয়েছে যে কচুরিপানার বংশবৃদ্ধির হার এতই বেশি যে মাত্র ড্যাশ সপ্তাহের মধ্যে এদের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। তোমরা কি বলতে পারবে উত্তরটা কত হবে? হ্যাঁ, উত্তরটা হবে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু কচুরিপানার বংশবৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে। 2 নম্বর, কচুরিপানার প্রতিটি গাছে বছরে প্রায় ড্যাশের বেশি বীজ তৈরি হয়। কটা বীজ তৈরি হয় জানো? 1000-এর বেশি বীজ তৈরি হয়। 3 নম্বর, কচুরিপানা সোনার খনি অঞ্চলে জলে নির্গত ড্যাশ শোষণ করে জলকে বিষমুক্ত করে, সায়ানাইড। মানে সোনার খনি অঞ্চলে অনেক সময় কি হয়ে থাকে যে তোমার জল ঢুকে যায়, তো সেখানে জলে নির্গত কোন জিনিসটাকে শোষণ করে নিয়ে কিন্তু জলকে বিষমুক্ত করে থাকে, কারণ সেই পদার্থটা থাকলে কিন্তু জল বিষাক্ত হয়ে যাবে, সেটা হলো সায়ানাইড। আর্সেনিক সমৃদ্ধ পানীয় জল থেকে আর্সেনিক অপসারিত করে ড্যাশ কে করে? কচুরিপানা। দেখতে পাচ্ছ কচুরিপানার কত উপযোগিতা রয়েছে। কচুরিপানা যেমন যদি কোনো জলাশয় হয়ে থাকে, যেমন জলাশয়কে পুরো মানে খুব তাড়াতাড়ি ঢেকে ফেলে, এবং জলকে ঢেকে ফেললে কি হবে, জলে সূর্যালোক ঠিকমতো পড়বে না, অন্যান্য যে সমস্ত জলের প্রাণীরা রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু কচুরিপানার কিছু উপযোগিতাও রয়েছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আর কি বলছে, ড্যাশ পদ্ধতিতে নাইট্রোজেন আবদ্ধকরণে কচুরিপানার মূলে বসবাসকারী ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কচুরিপানার মূলে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা নাইট্রোজেন আবদ্ধকরণে সাহায্য করে থাকে। কোন পদ্ধতিতে? নাইট্রিফিকেশন পদ্ধতিতে। এরপরে কি বলছে, কচুরিপানায় নাইট্রোজেন তথা ড্যাশের পরিমাণ বেশি থাকায় পশু খাদ্য রূপে এর কদর ক্রমশ বেড়েছে। কি হবে? সেটা হলো প্রোটিন। প্রোটিনের পরিমাণ কিন্তু ভীষণভাবে বেশি রয়েছে কচুরিপানায়। ঠিক আছে। আর এরপরে কি আসছে, উত্তর আর পূর্ব ভারতের ড্যাশ গাছের শুকনো পাতা দিয়ে থালা, বাটি, ঠোঙা তৈরি হয়। এটা আমরা সবাই জানি, এবং যখন আগের ভিডিওতে আমরা পড়েছিলাম শাল গাছ সম্পর্কে তখন কিন্তু উত্তরটা পেয়ে গেছিলাম। উত্তরটা হবে শাল গাছের শুকনো পাতা দিয়ে। এবার বলছে সুন্দরী গাছের ফলের রং কি হয়? সুন্দরী গাছের ফলের রং হয় খয়েরি। লবঙ্গতে উপস্থিত ড্যাশ নামক রাসায়নিক পদার্থের ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা রয়েছে। লবঙ্গতে কোন রাসায়নিক পদার্থটা রয়েছে? সেটা হলো ইউজিনল। ভীষণভাবে গুরুত্বপূর্ণ। লবঙ্গতে কোন রাসায়নিক পদার্থ, এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবেও তোমাদের আসতেই পারে, যে লবঙ্গতে উপস্থিত কোন রাসায়নিক পদার্থের ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে ইউজিনল।
গোলমরিচের ফল কাঁচা অবস্থায় ড্যাশ আর পেকে গেলে লালচে রঙের হয়। মানে যখন কাঁচা অবস্থা থাকে তখন কোন রঙে থাকে, আর পেকে গেলে লালচে রঙের হয়ে থাকে। অবশ্যই কাঁচা অবস্থায় সবুজ আর পেকে গেলে লাল হয়, আর শুকনো অবস্থায় কিন্তু সেটাই কালো রঙের হয়ে থাকে। আমরা আজকে যখন গোলমরিচ নিয়ে আলোচনা করব তখন তোমাদেরকে এই বিষয়টা বলে দেব। এবার আসছি, প্রাচীনকালে দারচিনিকে এক অমূল্য ড্যাশ বলে মনে করা হতো, অমূল্য মশলা বলে মনে করা হতো। এবং দারচিনি নিয়েও আজকে আমরা আলোচনা করব, তখন কিন্তু এই বিষয়ে অবশ্যই আমরা আলোচনা করব। তোমরা দেখতে পেলে 11টা শূন্যস্থান পূরণ কিন্তু আজকের ভিডিওর প্রথমেই তোমাদের জন্য ছিল, কারণ এই শূন্যস্থান পূরণগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এগুলো একটানা তো আসবে না, কিন্তু এই চ্যাপ্টার থেকে যে যে শূন্যস্থান পূরণগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আশা করি তোমরা যখন উত্তরগুলো আমি বললাম এবং তোমরা নিশ্চয়ই নোট ডাউন করেছো, তখন দেখতেই পাচ্ছ অনেক অজানা কোশ্চেনের উত্তরও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, যেগুলি হয়তো পড়ানোর সময় এত ডিটেলস হয়তো নাও আসতে পারে। কিন্তু এই ধরনের শূন্যস্থান পূরণ বলো, সঠিক উত্তর বেছে লেখো বলো, যখন আমরা এগুলো করতে যাই তখন কিন্তু এই ছোট 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 জিনিসগুলো কিন্তু উঠে আসে, তাই না? এবং এগুলো তোমাদের পরীক্ষাতেও ভীষণভাবে মেনটেন করা হয়। তাই অবশ্যই যেগুলো আমি আমার ভিডিওতে তুলে ধরবো সেগুলো নোট ডাউন করতে ভুলো না, কারণ সেগুলো তোমাদের উপকারের জন্যই কিন্তু আমি বেছে বেছে তৈরি করে রাখছি। এবার চলো আমরা আজকের পর্বের যে বিষয়বস্তু মানে মশলা, সেই নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকের মূল পর্বটা শুরু করে ফেলি। দেখো, আমরা প্রতিনিয়তই কিন্তু মশলা ব্যবহার করে থাকি, কারণ আমরা রান্নাজাত যে সমস্ত খাবারগুলো তৈরি করি সেখানে কিন্তু আমাদের মশলার ব্যবহার করতেই হয়, তাই না? তো মশলাগুলো কি আসলে? মশলাগুলো কোনোটা ধরো গাছের ফল, কোনোটা ধরো গাছের ছাল, শুকনো ছাল, বা কোনোটা গ্রন্থিকন্দ, মানে গাছেরই বিভিন্ন অংশকে কিন্তু মশলা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তো আজকে আমরা যে দুটো মশলা নিয়ে আলোচনা করব সেই দুটো মশলা হচ্ছে গোলমরিচ এবং দারচিনি। আমরা শূন্যস্থানে কিন্তু বেশ কিছু ছোট ছোট প্রশ্ন বা শূন্যস্থানের মাধ্যমে 1 নম্বরের প্রশ্ন হতে পারে গোলমরিচ ও দারচিনির উপর, সেগুলো পড়েছি। কিন্তু সেগুলি আরও ডিটেলসে পড়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তাই প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে গোলমরিচ সম্পর্কে এবং দারচিনি সম্পর্কে। আমরা প্রত্যেকটা ভিডিওতে বিভিন্ন মশলার নাম পড়ব এবং তাদের সঙ্গে জড়িত যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই জেনে নেব। তো প্রথমেই আসি গোলমরিচ সম্পর্কে। দেখো, গোলমরিচের সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদেরকে যেটা জানতেই হবে সেটা হচ্ছে গোলমরিচের প্রকৃতি কীরূপ। গোলমরিচের প্রকৃতি বলতে যদি আমরা বলি যে এটা একটা শুকনো ফল, তাহলে কিন্তু হবে না, আমাদেরকে সেটাকে একটু ভালো করে বলতে হবে। কারণ এর পিছনে মোটামুটি ধরো 1.5 নম্বর কি 2 নম্বর, বা ধরে নাও যদি 1 নম্বরও থাকে, সেই 1টা নম্বরও যদি আমাদেরকে ফুল মার্কস তুলে আনতে হয় তাহলে আমাদের সেটা সাজিয়ে গুছিয়ে কিন্তু লিখে আসতে হবে। গোলমরিচ হলো একটি লতা জাতীয় উদ্ভিদ এবং বহুবর্ষজীবী। এগুলো অন্যকে অবলম্বন করে বা অন্য কোনো গাছকে অবলম্বন করে বেড়ে ওঠে। গোলমরিচে হচ্ছে গাছের ফল, যেটা কাঁচা অবস্থায় সবুজ থাকে, পাকলে লাল হয়, আর শুকিয়ে গেলেই কিন্তু কালো বর্ণ ধারণ করে। আর এই কালো বর্ণের যে ফলটা, গোল গোল ছোট ছোট ফলগুলো, সেগুলিই কিন্তু আমরা মশলা হিসেবে ব্যবহার করে থাকি। অনেক সময় গোলমরিচের গুঁড়ো তোমার রেডিমেড প্যাকেটে পাওয়া যায়, আবার অনেক সময় আমরা গোলমরিচ কিনে নিয়ে আসি বাজার থেকে এবং বাড়িতে সেগুলোকে বেটে নিয়ে গুঁড়ো করে ব্যবহার করে থাকি। গোলমরিচের এই যে প্রকৃতি জানলাম, তাহলে এবার তো আমাদেরকে জানতে হবে যে গোলমরিচ রান্নার কাজে তো ব্যবহার হয়, কিন্তু রান্নার কোন কোন ক্ষেত্রে গোলমরিচ ব্যবহার হয়ে থাকে। মানে রান্নার কোন কোন ক্ষেত্রে বলতে বোঝাচ্ছি যে রান্নায় কেন ব্যবহার করব, এটাও কিন্তু হতে পারে। দেখো, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে অনেকেই কিন্তু ঝাল খাবার পছন্দ করে, কিন্তু লঙ্কার ঝালটা সহ্য করতে পারে না। তাই সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু অবশ্যই পছন্দ করে গোলমরিচের যে ঝাল স্বাদটা, সেটা কিন্তু পছন্দ করে থাকে। তাই রান্নায় কিন্তু লঙ্কার বদলে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করা হয়ে
থাকে। আর 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে সাধারণত অনেক সময় গোলমরিচের গুঁড়োতে যেহেতু একটা হালকা ঝাল স্বাদ আছে, তো সেটা অনেক সময় কিন্তু অনেক ভাজা খাদ্যের ওপর ছড়িয়ে দিলে খেতে সুস্বাদু হয়। অনেক সময় আমরা দেখবে বাড়িতে ডিম সিদ্ধ করলে সেখানে একটু বিট নুন, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, এবং অনেকেই ডিমের যে আষ্টে গন্ধটা সেটা পছন্দ করে না, তো এই গোলমরিচ গুঁড়ো একটু বিট নুন দিয়ে রাখলে কিন্তু সেই আষ্টে গন্ধটাও অতটা পাওয়া যায় না, খেতেও সুস্বাদু হয়। তাহলে সুস্বাদের জন্যও কিন্তু গোলমরিচ গুঁড়োকে রান্নার কাজে ব্যবহার করা হয়েই থাকে, বুঝতে পেরেছ? কিন্তু এই রান্নার কাজ ছাড়াও গোলমরিচের আরও অনেক রকম ব্যবহার আছে। তোমাদের প্রশ্ন আসতেই পারে যে গোলমরিচের কিছু গুরুত্ব লেখো, তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে আলাদা আলাদাভাবে লিখলে হবে না, প্রত্যেকটা পয়েন্ট একসঙ্গে লিখতে হবে। রান্নার কাজে যে পয়েন্টগুলো বললাম এবং এখন যে অন্যান্য ব্যবহারগুলো বলতে চলেছি, দুটোকে পাঞ্চ করে কিন্তু তোমাদেরকে গোলমরিচের গুরুত্ব লিখতে হবে। তাই তোমাদেরকে বারবার বলবো, ভিডিওটা স্কিপ করো না, প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর লুকিয়ে রয়েছে। আমি চেষ্টা করছি খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে প্রশ্নগুলোর জানাতে, তার উত্তরগুলো বলে দিতে। তাই তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, নোট ডাউন করো, চাইলে আগে শুনে নিতে পারো, তারপর নোট ডাউন করতে পারো, এবং আমার সাথে সবসময় থাকো, ভিডিওগুলো ফলো করো, কারণ এখন আর ডিসকন্টিনিউ আশা করি হবে না। তাই তোমাদের জন্য পরপর ভিডিও আসতে চলেছে, প্রত্যেকটা ভিডিওই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই তোমাদের যেটা সবসময় বলে থাকি, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে জানাও যে আমি আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি, কমেন্ট করে জানাও তোমার কেমন লাগছে ভিডিওগুলো। আর যারা নতুন দেখছো আজকে আমাকে, তাদেরকে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, না হলে কিন্তু আমার পরবর্তী আপলোড করা ভিডিওগুলো মিস হয়ে যাবে, নোটিফিকেশানটা পাবে না। সেই নোটিফিকেশানটা ফার্স্টে পেতে গেলে কিন্তু সাবস্ক্রাইব মাস্ট। চলো আমরা তাহলে এবার জেনে নিই গোলমরিচের অন্যান্য ব্যবহারগুলো। দাঁতের ব্যথাতে, মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ির ব্যথা, বা ধরো বদহজম, তারপরে তোমার ধরো গ্যাসের সমস্যা, এই ধরনের উপসর্গগুলোর ক্ষেত্রে কিন্তু গোলমরিচ ভীষণভাবে কাজ দেয়। 2 নম্বর হচ্ছে যে সমস্ত খাবারগুলো সংরক্ষণের প্রয়োজন হয়, যেমন ধরো মাছ, মাংস, সেই সমস্ত খাবার কিন্তু গোলমরিচের সাহায্যে কিন্তু সংরক্ষণ করা যায়, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু গোলমরিচকে রান্না ছাড়াও কিন্তু আরও নানাভাবে ব্যবহার করা যাচ্ছে। তোমরা দেখলে যখন আমি বারবার বললাম গোলমরিচের গুরুত্ব জিজ্ঞেস করলে কিন্তু রান্নার কাজে যে দুটো পয়েন্ট বলেছি এবং এখন যে অন্যান্য ব্যবহারে দুটো পয়েন্ট বললাম, এই 4টে পয়েন্টকে কিন্তু তোমাদেরকে একসঙ্গে লিখতে হবে, এবং এটা প্রায়শই এসে থাকে প্রশ্নটা, মোটামুটি এর পিছনে 2.5 নম্বর তো অবশ্যই থাকে। এবার চলো আমরা জেনে নিই দারচিনি সম্পর্কে। আমাদের নেক্সট মশলা হলো দারচিনি। দারচিনি আসলে কি? যেরকম গোলমরিচের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, সেরকম দারচিনির ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে পড়তে হবে দারচিনির প্রকৃতি কীরূপ, বা দারচিনি আসলে কি। আমরা বলতেই পারি দারচিনি আসলে শুকনো গাছের শুকনো ছাল, কিন্তু এইটুকু বললে তো তোমাদের হবে না, তাই আমাদেরকে বলতে হবে দারচিনি হলো একটি চিরহরিত উদ্ভিদ, এবং এর গাছের ছালের ভেতরের স্তর শুকিয়ে নিয়ে তৈরি করা হয় আমাদের পরিচিত মশলা দারচিনি, ঠিক আছে? রান্নার কাজে তো আমরা জানি গন্ধ বলো, স্বাদের জন্য বলো, দারচিনি অবশ্যই ব্যবহার করা হয়। তবে দারচিনি আরেকটা জিনিসের মধ্যে কিন্তু মিশে থাকে, সেটা কি বলো তো? গরম মশলা। আমাদের প্রায়শই রান্নার কাজে কিন্তু গরম মশলা লাগে। হতে পারে তোমরা না জানতেই পারো, তোমাদের ঘরে মা ঠাকুমা রয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করে নিতে পারো, কারণ তারা অবশ্যই রান্নার কাজে কিন্তু সুগন্ধের জন্য, স্বাদের জন্য গরম মশলা ব্যবহার করে থাকে, এবং বিশেষ বিশেষ রান্নায় গরম মশলা ছাড়া হয়ও না। এই গরম মশলার মধ্যে কিন্তু দারচিনি মিশে থাকে। আর কি কি মিশে থাকে জানো? লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, জয়িত্রী, এগুলো নির্দিষ্ট পরিমাপে কিন্তু মিশে তৈরি করা হয় গরম মশলা। তবে ভারতে বিভিন্ন জায়গায় তো এই মশলা উৎপাদন বিভিন্ন ধরনের হয়ে থাকে, এই সমস্ত গাছগুলো তো বিভিন্নভাবে পাওয়া যায়, তাই এই গরম মশলার উপাদানগুলো একটু চেঞ্জ হতে পারে বিভিন্ন জায়গায়। তবে আমাদের এখানে কিন্তু এই সমস্ত মশলাগুলোই পাওয়া যায়, তাই গরম মশলাই কিন্তু প্রত্যেকটা মশলাই ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো স্বাদ এবং গন্ধ বাড়িয়ে দেয় রান্নার, ঠিক আছে? এবার দেখো
দেখো দারচিনিকে তো আমরা সুগন্ধের জন্য এবং স্বাদের জন্য রান্নার কাজে ব্যবহার করি, এটা তো আমরা সবাই জানি, কিন্তু তাছাড়াও কিন্তু তোমার দারচিনির বিশেষ বিশেষ ব্যবহার রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। এই প্রশ্নটা কিন্তু ভীষণভাবে এসে থাকে যে দারচিনির রান্না ছাড়া অন্য কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। 2 নম্বর তো অবশ্যই থাকবেই। 1 নম্বর হচ্ছে যদি কারো বমি বমি ভাব লাগে বা উদরাময়ের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে কিন্তু দারচিনি দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে দারচিনি থেকে এক ধরনের উদ্বায়ী তেল তৈরি হয়ে থাকে, যেটা বাতের ব্যথাতে ভীষণভাবে কাজে দেয়। 3 নম্বর, সর্দি যদি ভাব লাগে তাহলে দারচিনি মানে খেলে পরে কিন্তু সেই দারচিনির ভেতরে যে একটা ঝালঝাল ভাব রয়েছে সেটা কিন্তু সর্দি কমাতে সাহায্য করে থাকে, ঠিক আছে। এগুলি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের বইটা যদি ভালো করে তোমরা পড়ে থাকো তাহলে তোমরা অবশ্যই জানো যে একটা জায়গা থেকে আমরা অবশ্যই বুঝতে পারছি, যেটা তোমরা এদের এক্ষুনি শূন্যস্থানেও বলেছি, যে দারচিনি হলো একটা অমূল্য মশলা, যেটা পুরাতন ঐতিহাসিক প্লিনির লেখা থেকে আমরা পেয়ে থাকি যে 327 গ্রাম দারচিনির দাম ছিল তখনকার সময় একজন শ্রমিকের 10 মাস পারিশ্রমিকের সমান। তাহলে বুঝতে পারছো, একজন শ্রমিকের 10 মাসের পারিশ্রমিকের সমান ছিল মাত্র 327 গ্রাম দারচিনির মূল্য। তাহলে দারচিনি কতটা অমূল্য মশলা ছিল সেটা বুঝতেই পারছি। আসলে দারচিনিকে শুধু যে রান্নার কাজে ব্যবহার করা হতো বলেই যে অমূল্য ছিল তা কিন্তু নয়। তখনকার সময় কি হতো, আয়ুর্বেদিক চিকিৎসার উপর ভীষণভাবে নির্ভর করা হতো। তো দারচিনির এক্ষুনি বললাম যে দারচিনিকেও কিন্তু ঔষধি হিসাবে ব্যবহার করা হচ্ছে, কারণ দারচিনি থেকে এক ধরনের উদ্বায়ী তেল প্রাপ্ত হয় যেটা বাতের ব্যথাতে কিন্তু ভীষণভাবে কাজে দেয়। তো দারচিনিকে কিন্তু নানাভাবে নানা কাজে ব্যবহার করা হতো, তাই দারচিনি কিন্তু তখনকার সময় একটা অমূল্য মশলা ছিল। বুঝতে পেরেছো? আরেকটা কথা বলে রাখি যে দারচিনি যেহেতু একটা গাছের শুকনো ছালের অংশ, তাই দারচিনির এই ছালের উপর ডিপেন্ড করে কিন্তু 2টো ভাগে দারচিনিকে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে মোটা ছালের দারচিনি, আর একটা হলো পাতলা ছালের দারচিনি। তাহলে আজকে কিন্তু আমরা জেনে নিলাম গোলমরিচ আর দারচিনি সম্পর্কে যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো হতে পারে সেই সমস্ত প্রশ্নোত্তরগুলো। কিন্তু তারপরেও বলবো তোমাদেরকে অবশ্যই বইটা ভালো করে পড়বে। বই না পড়লে কিন্তু খুঁটিয়ে জিনিসগুলো মনে রাখা সম্ভব নয়। আজকের এই পর্বটা শেষ করার আগে তোমাদের অবশ্যই মনে আছে, কারণ আমার আগের পর্বে কিন্তু একটা প্রশ্ন তোমাদের জন্য ছেড়ে গেছিলাম, অবশ্যই সেটা কচুরিপানা থেকে ছিল প্রশ্নটা, যে কচুরিপানা কত বছর বাঁচে এবং একটা কচুরিপানা বছরে কত বীজ উৎপাদন করে থাকে। অবশ্যই আমি শূন্যস্থানগুলো যখন বলেছি তখন উত্তরগুলো বলে দিয়েছি তোমাদের, তবুও আলাদা করে প্রশ্নের উত্তরটা তোমাদের দিয়ে রাখি। একটা কচুরিপানা 24 বছর কিন্তু বেঁচে থাকতে পারে, আর একটা কচুরিপানা বছরে প্রায় 1000-এর বেশি বীজ উৎপাদন করে থাকে। তাহলে জানতে পারলে প্রশ্নের উত্তরগুলো। এই ধরনের শর্ট কোয়েশ্চেন কিন্তু শুধুমাত্র শূন্যস্থান নয়, 1 নম্বরে প্রশ্ন হিসেবে আসতেই পারে। আজকের পর্বে যে প্রশ্নটা তোমাদের জন্য ছেড়ে যাব সেটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 1 নম্বরে প্রশ্নের জন্য বলো, শূন্যস্থানের জন্য বলো, সঠিক উত্তরের জন্য বলো। তাই ভালো করে শোনো এবং বইটা ভালো করে পড়ো এবং উত্তরটা লিখে রাখার অবশ্যই চেষ্টা করো। প্রশ্নটা হচ্ছে, গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী উপাদানের নাম কি? আশা করি তোমরা সবাই পারবে। চ্যাপ্টারটা খুব সুন্দর করে নিশ্চয়ই পড়েছো। যদি এখনো পর্যন্ত পড়ে না থাকো, পড়ে নাও এবং উত্তরটা করে ফেলো। পরবর্তী পর্বে উত্তর নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার, এবং জানবো আরও কিছু মশলা সম্পর্কে। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যাওয়ার আগে আরেকবার বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দাও ভিডিওটা। তাহলে আজকের মতো এখানেই পর্ব শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।